হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সার্জিনা হোসেন থ্রিমা। আমি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া শহর থেকে সবাইকে নতুন বছর 2026-এর জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। যারা আমার সাথে কানাডায় আছেন, যারা বাংলাদেশে আছেন এবং আমার যারা যেই বন্ধুরা আছে বিভিন্ন দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আম, খুবই স্পেশাল, বিকজ আমি 2023 সালে কানাডাতে আসি। 2023 সালে অ্যাজ স্টুডেন্ট হিসেবে আসার পর নানা ধরনের আপস অ্যান্ড ডাউন এক্সপিরিয়েন্স ফেস করে আমি বর্তমানে সাকসেসফুলি আমার গ্রাজুয়েশন শেষ করি এবং গ্রাজুয়েশন শেষ করে আমি কর্মরত আছি। এবং আপনারা সবাই জানেন যে কানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এখন অনেক কিছু অনেক বেশি ডিফিকাল্ট এবং কমপ্লিকেটেড হয়ে গেছে, স্পেশালি যারা স্টুডেন্ট হিসেবে এসেছে তাদের স্পাউসদের ফ্যামিলিকে রাখার জন্য আফটার গ্রাজুয়েশনের শেষ করে তাদেরকে একটা নির্দিষ্ট কিছু ক্যাটাগরির জব পেতে হবে, যেটা তাদের ফ্যামিলিকে কানাডায় থাকার জন্য অ্যালাউ করবে। সো এটা কোয়াইট ওভারওয়েলমিং সব স্টুডেন্টদের জন্য, এবং এটা আমার জন্য কোয়াইট ওভারওয়েলমিং ছিল, এবং এটা খুবই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন, অস্থিরতার সিচুয়েশন, যে আমাদেরকে খুবই কম সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমাদের কিছু ফাইন ক্যাটাগরির জব খুঁজে নিতে হচ্ছে, যেটা কিনা আমাদের ফ্যামিলি মেম্বারদের এখানে আসার পর তাদের গ্রাজুয়েশনের পরে তাদের ওয়ার্ক পারমিট এবং তাদের স্টে করার পারমিশনটা দিবে। তো আল্লাহর সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি বর্তমানে একটা ভালো জব করছি, যেটা কিনা আমার অ্যাজ স্পাউস এখানে কানাডায় থাকাটাও নিশ্চিত করেছে, এবং আমার ক্যারিয়ারের ক্ষেত্রেও আমাকে বেশ একটা অপটিমিস্টিক অপরচুনিটি আমার জন্য ক্রিয়েট করেছে। তো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমার যে জার্নিটা ছিল ওইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য এসেছি, এবং কি আমার ভুল ছিল, কি আপস অ্যান্ড ডাউনস ফেস করে আমাকে আসলে নিজেকে তৈরি করতে হয়েছে, বা কিভাবে আপনারা অপরচুনিটিগুলো বুঝতে পারবেন, বা কিভাবে আপনারা আসলে জব সার্চ করাটা শুরু করতে পারবেন, সেই জিনিসটা অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আশা করব আপনারা খুব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এটাও আমার আশা থাকবে যে আমি আরও সফলতার গল্প এবং ভালো ভালো রেসপন্স ভবিষ্যতে আরও শুনতে পারবো। সো আমি আমার অভিজ্ঞতাটা এখন শেয়ার করছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো ইনকোয়ারি থেকে থাকে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। সো আমার সাথেই থাকবেন। তাই প্রথমেই বলে দিই, আমি এই দেশে 2023 সালে আসি কমিউনিকেশনে পড়াশোনার জন্য, যেহেতু আমি আমার কমিউনিকেশন ফিল্ডে কাজ করার একটা ইচ্ছা ছিল। তো আমার তখন থেকেই প্ল্যান ছিল যে আমি যদি কমিউনিকেশনে কাজ করতে চাই, আমাকে আমার নেটওয়ার্কিং এবং আমার এক্সপিরিয়েন্সটা বাড়াতে হবে, এবং আমি চাচ্ছিলাম যে আফটার গ্রাজুয়েশন আমার জন্য এই দেশ কী অপরচুনিটিসগুলো আছে বা কী কী জব আমি করতে পারবো। এজন্যই আমি প্রথম থেকে এই চিন্তাগুলো করছিলাম বা প্ল্যানিংগুলো করছিলাম। কিন্তু যখন টিয়ার 0 বা 1 ক্যাটাগরি অ্যানাউন্সমেন্টটা আসে, খুব সম্ভবত জানুয়ারি 24 তারিখ থেকে, যেটা কিছুটা বাধ্যতামূলক, যেটা না হলে আপনি আপনার স্পাউসকে রাখতে পারবেন না, সেটা একটু আমার জন্য ওভারওয়েলমিং ছিল, বিকজ আমরা সম্ভবত ফার্স্ট ব্যাচ ছিলাম যাদের এই রুলসটা যাদের জন্য অ্যাপ্লিকেবল ছিল, এবং অনেক স্টুডেন্ট আমার মতো আমার ব্যাচের এই পরিস্থিতিগুলো ফেস করেছে জব মার্কেটে। তো যখন এই রুলসটা আসে, তখন আমি অলরেডি আমার গ্রাজুয়েশনের 1 বছর আগের থেকে আমি জব মার্কেটগুলো সার্চ করা শুরু করি। নো ক্লু, নো আইডিয়া কিভাবে জবে অ্যাপ্লাই করব, কোন পজিশনে অ্যাপ্লাই করব, খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন। বাট আমি যখন সার্চ করা শুরু করি, তখন আমি বুঝতে পারি যে আমার সাবজেক্ট রিলেটেড যে জবগুলো আছে সেগুলোতে আসলে এক্সপেকটেশনগুলো কী, যেটা আমাকে পরবর্তীতে যখন আমার গ্রাজুয়েশন শেষ হয়ে যায় বা আমার কাছে পারমিটটা চলে আসে, আমাকে ইমিডিয়েটলি জব সার্চ করতে শুরু করে দেয়। সো আমি সেটা হাইলি রিকমেন্ড করব, যারা ফ্রেশলি গ্রাজুয়েট বা যারা হচ্ছে গ্রাজুয়েশনের দিকে যাচ্ছেন, তারা একটু আগের থেকে এই জব মার্কেটটা রিসার্চ করা শুরু করতে পারেন। বিভিন্ন অনলাইন পোর্টাল আছে, ইন্ডিড আছে, লিঙ্কডইন আছে, এগুলো আপডেট করা, এগুলোতে খোঁজ রাখা, নিজের সাবজেক্ট রিলেটেড বা নিজের পছন্দ অনুযায়ী জব খোঁজা খুবই ইম্পর্ট্যান্ট, যখন স্পেশালি যখন আমাদের উপরে কিছু রুলস জারি হয়েছে
যে যখন আমাদের কাছে আমরা মোটামুটি এটা হচ্ছে ম্যান্ডেটরি হয়ে গেছে যে আমাদের Tier 0 1 জব লাগবে আমাদের ফ্যামিলিকে রাখার জন্য। সো এটা বিশেষ করে ফ্যামিলি মেম্বার যাদের আছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, একটু প্রোঅ্যাক্টিভ হয়ে গ্রাজুয়েশন আগের থেকে জবগুলো খুঁজে বের করা। সেকেন্ডলি আমি আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, টিআর জব। সো এই টিইআর জবটা কি ডিফাইন করে বা এটা কিভাবে আমরা বুঝবো? সো যে ওয়েবসাইট আছে কানাডার আইআরসিসি, ওখানে খুব সুন্দর করে এগুলোকে এক্সপ্লেন করা আছে। সো আমি এটাকে এক্সপ্লেন করতে যাচ্ছি না, এটা সময় নষ্ট হবে। থার্ডলি, রেজুমি, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট। রেজুমিটা আমি কিভাবে বানাবো? একটা রেজুমি একটা জবের জন্য যখন আমি অ্যাপ্লাই করব, রেজুমির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল, এখানে অনেক রেজুমি যখন জমা পড়ে এরা বিভিন্ন এআই টুলের সাহায্য নিয়ে ওগুলোকে সর্ট আউট করে। সো প্রথমেই আমাদের বুঝতে হবে যে রেজুমিটা আমাদের এমনভাবে বানাতে হবে যেটা কিনা আমাদের জব রেসপন্সিবিলিটির সাথে অ্যালাইন করে। যেটা আমি এখানে এসে শিখলাম যে কানাডা এটা ইম্পর্টেন্ট না আমি কি করেছি বা আমি কি পারি এগুলোকে জানাতে চাই, বেশি রিলেভেন্ট হবে যদি আমি এভাবে চিন্তা করি যে আমার কাছ থেকে আমার এমপ্লয়াররা কি এক্সপেক্ট করে, কি রেসপন্সিবিলিটি আমি পালন করতে পারবো। আমরা যদি এই মাইন্ডসেট নিয়ে রেজুমি বানানো শুরু করি, আমার মনে হয় এটা অনেক ইজি হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে একটা কাজ যেটা আমি মনে করি খুবই ক্লেভার ছিল, আমি একটা মাস্টার ফাইল তৈরি করি যেখানে আমি আজ পর্যন্ত আমার জীবনের যতগুলো কাজ করেছি বা যত জায়গায় কর্মরত ছিলাম, কি রেসপন্সিবিলিটি ছিল, ইন ডিটেলস আমি একটা 3-4-5 পৃষ্ঠার একটা মাস্টার রেজুমি তৈরি করি। অফকোর্স আমি এটা দিয়ে কোনো জবের অ্যাপ্লাই করব না, কিন্তু এই মাস্টার রেজুমিটা আমার পুরা কর্মজীবনের একটা এক্সপিরিয়েন্স, একটা মিরর হিসেবে কাজ করেছে। আমি যদি কোনো কোর্স করে থাকি, আমি যদি কোনো শর্ট প্রজেক্টে কাজ করে থাকি, কোনো এক্সিবিশনে আমার পার্ট থেকে থাকে, কোনো বিতর্ক করে থাকি, বা কোনো জায়গায় ভলেন্টিয়ারি কাজ করে থাকি, কোনো সংগঠনে কাজ করে থাকি, বা কোনো অর্গানাইজেশনে জব করে থাকি, ইচ অ্যান্ড এভরিথিং শুড বি ইন ইউর রেজুমি। এটাতে হবে কি, যখন আপনি জবের অ্যাপ্লিকেশন করবেন কোনো জবের জন্য, আপনি তখন ওটা সর্ট আউট করতে পারবেন যে ওই জবের কি রিকোয়ারমেন্ট এবং আপনার যে অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতার মধ্যে কি আছে যেগুলো ওই জবের সাথে অ্যালাইন করে। এবং এক্ষেত্রে অবভিয়াসলি আমি এআইয়ের যথেষ্ট হেল্প নিয়েছি, বিকজ পার্টিকুলার জবের জন্য পার্টিকুলার রিকোয়ারমেন্ট থাকে, এবং আমি এআইয়ের হেল্প নিয়ে আমার যে মাস্টার রেজুমি ওখান থেকে সর্ট আউট করেছি যে এখানে আমার কি যোগ্যতাগুলো আছে যেগুলো আমাকে এই জবে ইন্টারভিউ করতে বা এই জবটা পেতে হেল্প করবে। সো আমি ওই দুটোকে কম্বাইন করে একটা রেজুমি বানিয়েছি যেটা দিয়ে আমি ওই জবে অ্যাপ্লিকেশন করতে পারি। সো প্রত্যেকটা জবের জন্য সংযত কারণবশতই আমাকে অনেকগুলো সঙ্গত কারণবশতই আমাকে অনেকগুলো আলাদা করে রেজুমি বানাতে হয়েছে এবং আমি আলাদা করে সাবমিট করেছি। সো প্রতিটা জবের জন্য আমার রেজুমিগুলো আলাদা ছিল, বাট আমার মাস্টার ফাইল একটা ছিল যেটা আমাকে হেল্প করেছে এই জবের অ্যাপ্লিকেশন করার জন্য। অবভিয়াসলি আপনি ভাষাগত কিছু চেঞ্জ করতে পারেন, অবভিয়াসলি আপনি আরও কিছু ইনক্লুড করতে পারেন, এটা আপডেট হতে পারে, বাট একটা মাস্টার রেজুমি আপনাকে একটা সম্পূর্ণ গাইডলাইন দিবে। যাই হোক, রেজুমি নিয়ে আর কথা বলবো না, রেজুমি নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না। লেটস টক অ্যাবাউট আমি কোথা থেকে জব সার্চ করা শুরু করব, বা কোন ওয়েবসাইটে গেলে আমার জব সার্চটা ভালো হবে। সো এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে যখন আমি জব সার্চ করা শুরু করি তখন আমি অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে জব সার্চ করা শুরু করি কানাডায়। ফর এক্সাম্পল, আমার ইনডিড ছিল, লিঙ্কডইন ছিল, আমি আরও একটা অ্যাপ যেটা সিম্পলিসিটি, ওখান থেকেও হেল্প নিয়েছিলাম। কিন্তু আমি একটা পরে সার্টেন টাইমের পরে বুঝলাম এটা ওভারওয়েলমিং হয়ে যেতে পারে আমাদের জন্য, বিকজ মোটামুটি সব জবই সবখানে থাকে, কিছু জব কোথাও বেশি থাকে কোথাও কম থাকে, বাট ফোকাস করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আমরা প্রতিদিন বসে বসে 3-4টা ওয়েবসাইট সার্চ দিচ্ছি, রাত হয়ে যাচ্ছে যেহেতু আমরা ফুল টাইম কাজও করছি, মানে এটা খুব হেক্টিক হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে আমি প্রথম 1 মাস যখন সার্চ করেছি আমি দেখলাম যে কোন ওই প্ল্যাটফর্মগুলো কোন প্ল্যাটফর্মগুলো আমার জন্য মানে ইফেক্টিভ হচ্ছে, কোন প্ল্যাটফর্মগুলোতে আমি জবগুলো পাচ্ছি সেগুলো আসলে আমার সাবজেক্ট বা আমার রিলেটেড বেশি জবগুলো পেতে আমাকে হেল্প করছে, আমি আসলে ওই প্ল্যাটফর্মগুলোই ফলো করি। ফর এক্সাম্পল, আমার জন্য ইনডিডটা খুব একটা ভালো অপশন ছিল। আমি কিছু জব সার্কুলার ওখানে পেয়েছিলাম যেগুলো হচ্ছে আমার সাবজেক্ট রিলেটেড ছিল, বাট আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল
যেটা কিনা আমার প্রিমিয়ার অ্যাকাউন্ট ছিল, যেটা কিনা আপডেটও ছিল আমার সমস্ত সার্টিফিকেশন, আমার কোয়ালিফিকেশন সম্বন্ধে। এবং এটাও খুব গুরুত্বপূর্ণ, দুটার সাথে রাখাই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি আপনাদের এক্সপ্লেন করছি। ইটস হেল্পফুল ফর ইউর স্ট্র্যাটেজিক ওয়ে অফ অ্যাপ্লাইং ফর দ্য জব। আপনি ইনডিটেও দেখতে পারেন যে আপনার জবটা আপনি কবে কে দেখছে, কে ভিউ করছে, কে ডাউনলোড করছে, এটা আপনি লিঙ্কডইনেও দেখতে পারেন। আবার আমি এটাও দেখেছি, আমি কোনো জব ইনডিটের থ্রুতে অ্যাপ্লাই করেছি তাদের ওয়েবসাইটে গিয়ে, বাট আমি যখন দেখছি যে আমার এমপ্লয়াররা আমার রিজুমি দেখে ডাউনলোড করে আমার লিঙ্কডইন প্রোফাইলে ঢুকে আমার ক্রেডেনশিয়ালগুলো ভেরিফাই করছে, দেখছে, তখন আমি আমার লিঙ্কডইনটা আপডেট রেখেছি। সো আপনার স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশনের জন্য ইনডিড অ্যাকাউন্ট বা লিঙ্কডইন অ্যাকাউন্ট দুটোই খুব ভালো অপশন হতে পারে, বাট লিঙ্কডইনটা সবচেয়ে আপডেটেড রাখাটা খুবই দরকার, বিকজ লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকে মাঝে মাঝে এমপ্লয়াররা আপনার ক্রিডেনশিয়াল, আপনার সার্টিফিকেশন এগুলো ভেরিফাই করতে পারে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। লাস্ট অফ অল আমি আপনাদের এনকারেজ করবো ফলো আপ করা। আপনি যে জবে অ্যাপ্লিকেশন করছেন সেটার ফলো আপ কী, আপনি দেখলেন লিঙ্কডইনে বা ইনডিডে ঢুকে যে ওটাকে ডাউনলোড করা হয়েছে আপনার রেজুমিকে, আপনি কোনো কল পাচ্ছেন না, কোনো রেসপন্স পাচ্ছেন না, আপনাকে একটু ফলো আপ করতে পারে। হতে পারে আপনি ওদের প্রতিষ্ঠানে কল দিলেন বা একটা মেসেজ দিলেন, পোলাইটলি জানতে চাইলেন যে আসলে এই অ্যাপ্লিকেশনটার আপডেট কী বা রিক্রুটমেন্টের মানে প্রসেসটা কতদূর কী এগিয়েছে। সবসময় যে পজিটিভ রেজাল্ট পাবো বা উত্তর পাবো এটা আশা করা ঠিক না, বাট কিছু কিছু ক্ষেত্রে খুবই পজিটিভ রিপ্লাই আসে। এভাবে করে আমি ইন্টারভিউ কলও পেয়েছি। সো আমি ফলো আপটাকে হাইলি এনকারেজ করি। এখন আসি শেষ পর্যায়ে। আপনাদের মোটামুটি সবারই জানেন যে আমার দেশে কিছু ভলেন্টিয়ার কাজ করার অভিজ্ঞতা ছিল। এদেশে এসে আমি প্রথম থেকে 2023 সাল থেকে বিভিন্ন অর্গানাইজেশনতে কাজ করেছি। আমার ইউনিভার্সিটিতে আমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিলাম। আমার বিভিন্ন কালচারাল এবং বিভিন্ন অ্যাক্টিভিটিতে ইনভলভমেন্ট ছিল। সো আমার যে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্সগুলো ছিল, যেগুলো আমি রেজুমিতে উল্লেখ করেছিলাম, এগুলো আমাকে গ্রেট হেল্প করেছে। ইভেন আমি যেই অর্গানাইজেশনে ভলেন্টিয়ার ছিলাম তাদের সাথে আমি আমার পড়াশোনা শেষে আমাদের কিছু রিসার্চ প্রজেক্ট থাকে, সেই ভিত্তিতে কাজ করেছিলাম। তো খুব একটা ভালো কমিউনিকেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট হয়ে যায়, কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সো এই ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্সটা আমাকে অনেক হেল্প করেছিল। সো শেষমেশ আমি সেই প্রতিষ্ঠানেই একটা, যেই অর্গানাইজেশনে আমি কাজ করতাম সেই প্রতিষ্ঠানে একটা পজিশন ওপেন হয়েছিল, তাদের রিক্রুটমেন্ট চলছিল। যেহেতু অলরেডি আমি তাদের সাথে কাজ করেছি, তারা অলরেডি আমাকে সেই অফারটা করেছিল। সো একই সাথে আমার বিভিন্ন ইন্টারভিউ চলছিল এবং তার সাথে আমার যেই ভলেন্টিয়ার কাজগুলো চলছিল, যখন কিনা আমি অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন শেষ করে জবের জন্য অ্যাপ্লিকেশন করতেছি, বিভিন্ন স্ট্রেস যাচ্ছে, সেই সময় আমার জন্য একটা অপরচুনিটি হিসেবে চলে আসে ওটা, এবং আমি ওখানে অ্যাপ্লাই করি এবং ইমিডিয়েটলি আমাকে হায়ার করা হয়, যেটা কিনা আমার টিআর 0 বা 1 জবের সাথে যায়, যেটা কি আমি অলরেডি ওদের সাথে করছিলামই, বাট এটা ভলেন্টিয়ার বেসিসে আমার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, যাতে করে আমি যেখানে যেখানে ইন্টারভিউ দিচ্ছি তাদের শো করতে পারি যে আমি অলরেডি এই কাজটা করছি। সো কোনো কিছুই ফেলনা না, কোনো অভিজ্ঞতাই এদেশে আসলে ফেলনা যায় না। আপনি যদি পরিশ্রমে থাকেন, একটু স্ট্র্যাটেজিকভাবে প্ল্যান করেন, তাহলে আমি আশা করি খুব কম সময়ের মধ্যে আপনারা সেই কাঙ্ক্ষিত টিআর 0 বা 1 জবটা পাবেন, যেটা কিনা আপনাকে হেল্প করবে, প্লাস আপনার ফ্যামিলিকেও হেল্প করবে কানাডায় মোটামুটি সেটেলভাবে কিছু ভালো সময় থাকার জন্য। সো টেনশন না করে আপনারা ফোকাস থাকুন। আমি আশা করি আমার এই অ্যাডভাইসগুলো অনেক বেশি তথ্য বা অনেক বেশি ওভারওয়েলমিং হয়ে যায়নি কারোর জন্য, বিকজ এগুলো সব কিছুই আমার টাইম টু টাইম অভিজ্ঞতা থেকে এসেছে, অনেকগুলো ফেইলার থেকে এসেছে, অনেকগুলো সাকসেস স্টোরি থেকে এসেছে। আমি আশা করি এগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে, এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো ইনকোয়ারি থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি আশা করি আপনাদেরকে আরও ভালো তথ্যবহুল পরামর্শ দিতে পারবো, এবং আমি আশা করি সবাই সুন্দরভাবে তাদের ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারুক এবং সুন্দর কিছু জব এবং তাদের জন্য নিশ্চিত হোক, সেই শুভকামনা দিয়ে আমি আমার আজকে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। বাই বাই।